কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা সমস্যা কিন্তু আমাদের সবারই, তাই না? ওই যে কন্টেন্ট ট্রেডমিল, মানে অনবরত নতুন কিছু বানানোর একটা চাপ। আজ ব্লগের জন্য তো কাল ইনস্টাগ্রাম, পরশু নিউজলেটার, এই দৌড় তো যেন শেষই হতে চায় না। আচ্ছা, কেমন হতো যদি এমন একটা সিস্টেম থাকতো যেখানে শুধু একটা বড় আইডিয়া থেকে আপনার পুরো মাসের কন্টেন্ট রেডি হয়ে যায়? চলুন আজ আমরা ঠিক সেই স্মার্ট কৌশলটাই একটু বিস্তারিতভাবে জেনে নিই। জনাথন প্যারেলম্যানের এই কথাটা কিন্তু আজকের আলোচনার জন্য একেবারে পারফেক্ট। ভাবুন তো, আপনি অসাধারণ একটা কন্টেন্ট বানালেন, কিন্তু সেটা যদি সঠিক মানুষের কাছে পৌঁছালোই না, তাহলে কি লাভ হলো? পুরো পরিশ্রমটাই তো বৃথা, তাই না? আসল খেলাটা কিন্তু এখানেই, আপনার মেসেজটাকে সঠিক প্ল্যাটফর্মে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। কারণ দিন শেষে রানী তো আসল ক্ষমতা রাখে। আচ্ছা, এই সংখ্যাটা কি বলুন তো? ৪৮ ঘন্টা। এটাই হলো একটা গড় সোশ্যাল মিডিয়া পোস্টের আয়ু। হ্যাঁ, মাত্র ৪৮ ঘন্টা। একবার ভেবে দেখুন, ঘন্টার পর ঘন্টা খেটে যে কন্টেন্টটা বানানো হলো, সেটা মাত্র ২ দিনেই হারিয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের ওই অবিরাম কন্টেন্ট তৈরি ট্রেডমিলে দৌড়াতে হয়। এখানেই অ্যাটোমাইজেশনের মতো একটা স্মার্ট কৌশলের দরকার পড়ে। তো চলুন এই সমস্যাটা নিয়ে আরেকটু গভীরে কথা বলা যাক। এই যে অবিরাম নতুন কন্টেন্ট বানানোর একটা চাপ, আমরা যেটাকে বলছি কন্টেন্ট ট্রেডমিল, এটা কিন্তু শুধু আমাদের ক্লান্তই করে না, বরং আমাদের ক্রিয়েটিভিটিকেও ধীরে ধীরে শেষ করে দেয়। মানে যখন একসাথে অনেকগুলো প্ল্যাটফর্ম ম্যানেজ করতে হয়, তখন কি হয়? কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির উপর জোরটা বেশি পড়ে যায়, তাই না? আর ফলাফল সেই গতানুগতিক সাদামাটা কন্টেন্ট, যা দর্শকের মনে কোনো দাগই কাটে না, আর ক্রিয়েটরদের জন্য পড়ে থাকে শুধু ক্লান্তি আর বার্নআউট। তাহলে এর থেকে বেরোনোর উপায়টা কি? সমাধানটা কিন্তু আমাদের কাজের পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে। দরকার শুধু একটা ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী পরিবর্তন। আর সেই সমাধানটার নামই হল কন্টেন্ট অ্যাটোমাইজেশন। এটা এমন একটা দারুণ কৌশল যেটা দিয়ে আপনি একটা মূল আইডিয়া থেকে সর্বোচ্চ ভ্যালু বের করে আনতে পারবেন। চলুন তো এবার দেখা যাক এটা আসলে কি আর কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, অ্যাটোমাইজেশন মানে হলো আপনার সবচেয়ে বড় আর বিস্তারিত কন্টেন্টটাকে, ধরুন একটা রিসার্চ পেপার বা একটা ওয়েবিনার, সেটাকে একদম পরমাণুর মতো ছোট ছোট করে ভেঙে ফেলা, আর তারপর সেই ভাঙা অংশগুলো দিয়েই বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা। এখানে কিন্তু একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। অনেকেই রিপারপাজিং আর অ্যাটোমাইজেশন এই দুটোকে এক করে ফেলেন। দেখুন, রিপারপাজিং মানে হল শুধু ফরম্যাটটা বদলে দেওয়া, যেমন একটা ব্লগ পোস্টকে ভিডিও বানিয়ে ফেললেন। কিন্তু অ্যাটোমাইজেশন হল তার থেকেও এক ধাপ এগিয়ে। এটা শুধু ফরম্যাট বদলায় না, বরং একটা মূল আইডিয়া থেকে আস্ত একটা কন্টেন্ট ইকোসিস্টেম তৈরি করে। এই পুরো কৌশলটা আসলে দাঁড়িয়ে আছে একটা দারুণ মডেলের উপর, যেটাকে বলে হাব অ্যান্ড স্পোক মডেল। ভাবুন তো একটা সাইকেলের চাকা। আপনার সবচেয়ে শক্তিশালী বিস্তারিত কন্টেন্টটা হলো সেই চাকার কেন্দ্র বা হাব, আর সেখান থেকে তৈরি হওয়া ছোট ছোট কন্টেন্টগুলো হলো চাকার স্পোক, যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই স্পোকগুলোই আবার নতুন নতুন দর্শককে টেনে আপনার মূল হাবের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আচ্ছা, তত্ত্বের আলোচনা তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি ভাবা যাক। চলুন দেখি বাস্তবে এই অ্যাটোমাইজেশন কৌশলটা কিভাবে কাজে লাগানো যায়। এখানে থাকছে একটা সহজ কিন্তু কার্যকরী প্লেবুক। প্রথমেই বলে রাখি, সব কন্টেন্ট কিন্তু অ্যাটোমাইজ করার জন্য একদম পারফেক্ট না। তাহলে প্রশ্ন হলো, কোনটাকে বাছবেন? উত্তরটা কিন্তু আপনার দর্শকই আপনাকে দিয়ে দেবে। একটু খেয়াল করে দেখুন, কোন পোস্টে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, কোনটার সবচেয়ে বেশি শেয়ার হয়েছে। যে আইডিয়াটা নিয়ে মানুষের এত আগ্রহ, বুঝে নেবেন ওটাই আপনার পরবর্তী হাব হওয়ার জন্য সেরা ক্যান্ডিডেট। চলুন কয়েকটা দারুণ উদাহরণ দেখা যাক। ধরুন আপনার একটা ডেটা হেভি লিঙ্কডইন পোস্ট দারুণ সাড়া ফেলেছে। ওটাকে ভেঙে কিন্তু আপনি একটা এক্স বা টুইটার থ্রেড বানিয়ে ফেলতে পারেন, কারণ ওখানকার দর্শকরা ছোট ছোট অংশের তথ্য পেতে বেশি পছন্দ করে। কিংবা ধরুন আপনার একটা ১ ঘন্টার ওয়েবিনার আছে, ওটার সবচেয়ে জরুরি অংশগুলো কেটে কেটে কিন্তু 10টা ইউটিউব শর্টস বা রিলস বানানো সম্ভব, যা সহজেই ভাইরাল হয়ে যেতে পারে। কিন্তু শুধু কন্টেন্ট অ্যাটোমাইজ করলেই কিন্তু সব কাজ শেষ হয়ে যায় না। এই কৌশলের আসল সাফল্যের পেছনে আরও দুটো খুব জরুরি বিষয় আছে। ১, আপনার ব্র্যান্ডের মেসেজিংয়ে ধারাবাহিকতা রাখা, আর ২, পোস্ট করার জন্য সঠিক সময়টা বেছে নেওয়া। বিশ্বাস করুন, এই দুটোকে বাদ দিলে কিন্তু পুরো চেষ্টাই মাঠে মারা যেতে পারে। ব্যাপারটা খুব সহজ। আপনার অ্যাটোমাইজ করা সব কন্টেন্টে যখন একই রকম টোন, একই ডিজাইন আর একই মেসেজ থাকে, তখন কি হয়? দর্শকের মনে আপনার ব্র্যান্ডের একটা খুব পরিষ্কার আর শক্তিশালী ছবি তৈরি হয়। আর এই ধারাবাহিকতাই কিন্তু প্রথমে ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়, তারপর বিশ্বাস তৈরি করে, আর শেষে সেই বিশ্বাসটাই লয়্যাল্টিতে পরিণত হয়। আর এর সরাসরি আর্থিক ফলাফল কি?
গবেষণা বলছে যে ব্র্যান্ডগুলো তাদের মেসেজিংয়ে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে তাদের আয় 10% বা তারও বেশি বাড়তে পারে। মানে বুঝতেই পারছেন, ধারাবাহিকতা শুধু দেখতে সুন্দর একটা ব্যাপার না, এটা ব্যবসার জন্য একটা লাভজনক বিষয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এখানে একটা অবাক করার মতো তথ্য আছে। প্রায় 85% কোম্পানি নাকি ব্র্যান্ড গাইডলাইন আছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 28% সেটা নিয়মিতভাবে মেনে চলে। ভাবা যায়। আর ঠিক এই জায়গাতে কিন্তু বেশিরভাগ ব্র্যান্ড পিছিয়ে পড়ে, কারণ কৌশল থাকা এক জিনিস, আর সেটাকে ঠিকঠাক কাজে লাগানো কিন্তু একদমই অন্য জিনিস। আর সব শেষে আসছে সময় জ্ঞান বা টাইমিং। দেখুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের চরিত্র কিন্তু আলাদা, আর সেখানকার দর্শকের অভ্যাসও একদম ভিন্ন। যেমন লিঙ্কডিনের পেশাদাররা হয়তো দিনের শুরুতেই বেশি অ্যাক্টিভ থাকেন, কিন্তু ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা হয়তো সন্ধ্যায় বেশি স্ক্রোল করেন। তাই আপনার কন্টেন্টটা সঠিক সময়ে পোস্ট করা মানে কিন্তু দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনাটাকেও বহুগুণ বাড়িয়ে তোলা। সুতরাং মূল ব্যাপারটা হলো আমাদের মানসিকতার একটা পরিবর্তন আনা। নিজেকে আর শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না ভেবে একজন কন্টেন্ট ইকোসিস্টেমের আর্কিটেক্ট বা স্থপতি হিসেবে ভাবা শুরু করতে হবে। মানে যিনি শুধু একটা একটা করে ইট গাঁথেন না, বরং পুরো ইমারতের নকশাটা তৈরি করেন। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। নিজের তৈরি করা কন্টেন্টগুলোর দিকে একবার ফিরে তাকান তো। এমন কোন একটা হাব কি খুঁজে পাচ্ছেন যা দিয়ে আগামী 1 মাসের কন্টেন্টের আস্ত একটা সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব? একটু ভাবুন, উত্তরটা হয়তো আপনার ধারণার থেকেও অনেক কাছেই কোথাও লুকিয়ে আছে।